আসসালামু আলাইকুম। ইংরেজি ভাষাকে খুব প্রাঞ্জলভাবে বোঝা, শেখা এবং লেখার মান বাড়ানোর ক্ষেত্রে ইংরেজি নিউজ পেপার পড়ার গুরুত্ব অপরিসীম। প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা হোক চাকরির বাজারে কিংবা অ্যাডমিশন অথবা একাডেমিকের ফাইনাল পরীক্ষাগুলোতে লেখার মান বাড়ানোর ক্ষেত্রে নিউজ পেপার পড়ার অভিজ্ঞতা সবচেয়ে বেশি কাজে দেয়। আমরা রেগুলার চেষ্টা করছি বিভিন্ন পত্রিকার এডিটোরিয়াল থেকে বিভিন্ন আর্টিকেল কিভাবে এই পরীক্ষাগুলোর জন্য পড়তে হয় সেটাকে দেখানোর এবং সেখান থেকে শিক্ষার্থীদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার। আজকে আমরা একটা আর্টিকেল পড়ার চেষ্টা করব যেটা ডেইলি স্টার থেকে আমরা নিয়েছি, যেখানে খুবই দুঃখজনক একটা ঘটনার রিভিউ তারা করেছে, যেটা রিসেন্টলি ঈদের সময় যেটা ঘটলো, যে দৌলতদিয়া ঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনা, একটা বাসের ঘটনা আমরা দেখলাম। সেই ঘটনার প্রেক্ষিতে তারা একটা আর্টিকেল লিখেছে যেখানে তারা বলেছে আ ট্র্যাজেডি রুটেড ইন সিস্টেমিক ফেইলিয়ার। এই ট্র্যাজেডিটা যেটা ঘটেছে রুটেড ইন সিস্টেমিক ফেইলিয়ার, strong political will needed to reduce transport sector vulnerability। এই আর্টিকেলটা শুধু যে আমরা পড়ার জন্য পড়ছি বা জানার জন্য জানছি সেটা না, আসলে এই ক্ষেত্রে আমাদের সরকারের পাশাপাশি জনগণের ঠিক কী কী করা সেই ব্যাপারগুলোকে আমরা আজকে একটু দেখার চেষ্টা করবো, আমরা এটাকে আমাদের জীবনমুখী করার চেষ্টা করবো আমরা। এনিওয়ে, শুরুতে আ ট্র্যাজেডি রুটেড ইন সিস্টেম, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। আমি এই পাশে ইচ্ছা করে আরও কয়েকটা হেডলাইন রাখছি, যেগুলো তো আসলে খুব বেশি কোনোটাতে ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি না। গভর্নমেন্ট বাস এনজিও লোয়ার রেটস, তারপরে মিডল ইস্ট ওয়ার, গ্লোবাল ইকোনমিক ফল আউট, ব্ল্যাক ফ্ল্যাগ, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট। সো ইউজুয়ালি আমাদের মনে থাকার কথা, যখন আমরা এইচএসসি লেভেলে ছিলাম, বিশেষ করে যারা এখন এইচএসসিতে আছে তারা এটা খুব ভালো করে রিলেট করতে পারবে, বা আমরা যারা চাকরির বাজারে জন্য রেডি হচ্ছি তাদের সবারই এইচএসসি সময়টাতে ফ্লো চার্ট থাকার কথা। সো ওইখানে একটা স্টাইল ছিল যে বাক্য যদি জিরান দিয়ে শুরু হতো, ফ্লো চার্টের বাকি অংশগুলোকে আমরা জিরান দিয়েই করতাম। যদি পার্টিসিপল দিয়ে শুরু হতো ভার্ব 3, আমরা সেগুলোকে নন ফাইনাইট পার্টিসিপল দিয়েই করতাম। যদি ইনফিনিটিভ দিয়ে বাক্য শুরু হতো 2 + ভার্ব 1, সেগুলোকে আমরা করতাম ইনফিনিটিভ হিসাবেই করতাম। বা যদি ভার্ব দিয়ে শুরু হতো ফাইনাইট, তাহলে আমরা ফাইনাইট ভার্ব দিয়ে আগাইতাম। কিংবা একটা নাউন দিয়ে শুরু হলে আমরা বাক্যের প্রত্যেকটা ফ্লো চার্টকে 5টা যে এক্সট্রা লিখতে হতো আমরা সেভাবে আগাইতাম। ইউজুয়ালি আমি যখন বাচ্চাদেরকে এখন এইচএসসিতে ফ্লো চার্ট পড়ে, আমি ফ্লো চার্ট পড়ানোর প্রথম দিন তাদেরকে পেপারে নিয়ে আসি, এসে দেখাই যে দেখো এই যে ট্র্যাজেডি রুটেড ইন সিস্টেমিক ফেলিয়ার, এই রুটেডটা কোন ধরনের ট্র্যাজেডি, যেটা রুটেড ইন সিস্টেমিক ফেলিয়ার, এই নাউনটাকে মডিফাই করা, এটা একটা জাস্ট পার্টিসিপল হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে। এই বাক্যে কোনো ফাইনাইট ভার্ব এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, বাট বাক্যটা ছিল একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেমন? ইট ইজ আ ট্র্যাজেডি হুইচ, এইখানে একটা ক্লজ মেকার যুক্ত হয়েছিল, হুইচ ইজ রুটেড ইন সিস্টেমিক ফেইলিয়ার। নাও আমরা দেখতে পাচ্ছি এইখানে ইজ রুটেড ভার্ব হয়ে গেছে, ক্লজ মেকার আছে উইজ, এইখানে ইজ হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব ছিল। অলওয়েজ আমরা জানি যে একটা ক্লজ মেকার দুইটা ফাইনাইট ভার্ব যখন যুক্ত হয় বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স হয়। বাট এখন এটাকে হেডলাইন বানানোর জন্য ওই গ্রামাটিক্যালের ধার ধারতে হয় না, খুব নর্মালি একটা ফ্লো চার্টে আমরা যেরকম করে হেডিং লিখতাম সেইভাবে এটা চলে আসে খুব সাধারণভাবেই। আচ্ছা, তারপরে কথাটা বলছে যে স্ট্রং পলিটিক্যাল উইল নিডেড টু রিডিউস ট্রান্সপোর্ট সেক্টর ভালনারেবিলিটি। ট্রান্সপোর্ট সেক্টরের যে অবস্থাটা, যে দুরবস্থা, এইটাকে কমানোর জন্য, রিডিউস করার জন্য আমাদের একটা স্ট্রং পলিটিক্যাল উইল দরকার ছিল, ডেমনস্ট্রেশন দরকার ছিল, ডিটারমিনেশন দরকার ছিল। এই রিভিউটাই তারা এখন করবে। ডেইলি স্টার রিভিউ করছে দৌলতদিয়া ঘাট বাস ট্র্যাজেডির উপরে। আমরা যাচ্ছি ভেতরে। ইট ইজ টেম্পটিং, আমি আগে একটু পড়ার চেষ্টা করব, অর্থ বোঝানোর চেষ্টা করব, পাশাপাশি গ্রামারগুলোকে দেখানোর চেষ্টা করব। ইট ইজ টেম্পটিং টু থিঙ্ক অফ লাইফ ইন বাংলাদেশ ইন টার্ম অফ সামথিং এক্সপেন্ডেবল, given how easily it is cut short almost every day, every month, during every festival, often in unimaginable yet preventable accidents. আমি যদিও খুব দুঃখ ভারাক্রান্ত হওয়ার মতো একটা নিউজ নিয়ে আজকে আমি রিভিউ করছি, বাট বাক্য বোঝানোর ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে এই ধরনের বাক্যকে খুব আনন্দের সাথেই পড়াতে হয়। কারণ হচ্ছে আমি যখন বাচ্চাদেরকে ইউজুয়ালি আমরা প্যারাফ্রেজ করাই, প্যারাগ্রাফের জন্য যখন আমরা টপিক সেন্টেন্স লেখানো শেখাই এইচএসসি লেভেলেই, তখন আমরা দেখাই যে একটা টপিক সেন্টেন্স এমন হওয়া উচিত যেটার মাধ্যমে আর কি কি লিখতে যাচ্ছে একজন শিক্ষার্থী সেটা প্রথম লাইনেই প্রমাণিত হইতে হবে। টিচার যেন পড়েই বুঝতে পারেন, বা যিনি খাতা দেখবেন তিনি যেন পড়েই বুঝতে পারেন যে এখন ঘটনা ঘটতেছে কিছু একটা। তার উনি শুরুতেই বলে দিছেন যে লাইনটা খুব অসাধারণ, তার পাশাপাশি হচ্ছে যে কত সুন্দর করে উপস্থাপন করা যায় কোনো ট্র্যাজেডিকেও যে কত মকারি করে বাস্তবতাকে সামনে নিয়ে আসা যায়, এটা খুব অসাধারণ একটা এক্সাম্পল এই লাইনটা। আমরা একটু পড়ি। ইট ইজ টেম্পটিং টু থিঙ্ক অফ লাইফ। উনি বলার চেষ্টা করছেন যেটা খুবই টেম্পটিং, ইমপ্রেসিভ,
মানে উনি খুব হাস্যরস করেই বলতেছেন, একদমই মানে এটাকে তুচ্ছ করেই উনি বলতেছেন যেটি এটি খুবই ইমপ্রেসিভ বাংলাদেশে কি সম্পর্কে ভাবা, টু থিঙ্ক অফ লাইফ ইন বাংলাদেশ। বাংলাদেশে জীবন সম্পর্কে ভাবতে গেলে, বেঁচে থাকা সম্পর্কে ভাবতে গেলে এই থিঙ্ক অফ লাইফকেই আমরা অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসেবে নিতে পারতাম। টু থিঙ্ক অফ লাইফ ইন বাংলাদেশ, এই ইজকে বাদ দিয়ে বলতে পারতাম টু থিঙ্ক অফ লাইফ ইন বাংলাদেশ ইজ টেম্পটিং। জীবনটা নিয়ে ভাবতে গেলেই বাংলাদেশ খুবই টেম্পটিং হয়, মানে ইমপ্রেসিভ হয়, ইম্পোজিং হয়, প্রলুব্ধ হয়ে যায় আমরা, খুবই মানে বড়ই আশ্চর্য লাগে আর কি, হুমায়ুন আহমেদের ভাষায় যে বড়ই আশ্চর্য এরকম লাগে বাংলাদেশের জীবন সম্পর্কে ভাবতে। তাহলে এই অংশটুকু ইট ইজ টু থিঙ্ক অফ, যেহেতু টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, এটা একটা ইনফিনিটিভ ক্লজ, যেটা সবসময় কী হয়েছে এইখানে কি হবে ইনফিনিটিভ হিসাবে আমরা দেখব ফ্রেজ আছে, এবং এইটা এখানে নাউন ফ্রেজ হিসাবে কাজ করেছে, কারণ ইট ইজ টেম্পটিংয়ের পরে এইটা সাবজেক্ট হিসাবে আমরা কাজ করাইতে পারতাম, এই মুহূর্তে এটা নাউন ফ্রেজ হিসাবেই কাজ করছে। ইন টার্ম অফ সামথিং এক্সপেন্ডেবল, কোথায় বাংলাদেশের জীবন সম্পর্কে ভাবতে যে কেন প্রলুব্ধ হই, ইন টার্ম অফ সামথিং এক্সপেন্ডেবল, ইন টার্ম অফ সামথিং এইটুকু আমরা দেখব যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এইটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আমি সংক্ষেপে লেখার চেষ্টা করতেছি প্রিপোজিশনাল ফ্রেজ। দেন সামথিং এক্সপেন্ডেবল বলার চেষ্টা করছে যে খুবই তুচ্ছ বাংলাদেশের জীবনটা। এক্সপেন্ডেবল শব্দের অর্থ হচ্ছে যেটা সহজেই ব্যয়যোগ্য, হ্যাঁ, ইনসিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট না যেটা, হ্যাঁ, একদমই তুচ্ছ, খুবই মানে যেটার কোনো মূল্য নাই, চাইলেই আমরা ছেড়ে দিই, মানে অহেতুক মনে হয় জীবনটাকে। তার লাইনটা আরেকবার আমরা একটু দেখি। ইট ইজ টেম্পটিং টু থিঙ্ক অফ লাইফ ইন বাংলাদেশ, বাংলাদেশের জীবন সম্পর্কে ভাবতে গিয়ে খুব আশ্চর্য হওয়া লাগে। ইন টার্ম অফ সামথিং কনসিডারিং, ইন টার্ম অফ এখানে যদি আমরা কনসিডারিং অর্থ ধরি তাহলে অর্থটা বুঝতে আমাদের সুবিধা হবে। কনসিডারিং ইন টার্ম অফ সামথিং বা কনসিডারিং সামথিং এক্সপেন্ডেবল, যে খুবই ব্যয়যোগ্য, মানে খুবই তুচ্ছ, জীবনের কোনো মূল্য নাই, এটা ভাবতে আমাদের খুব প্রলুব্ধ হইতে হয়, খুবই ইন্টারেস্টিং ফিল হয় আমাদের। কারণ কি, গিভেন, কারণ এখানে গিভেনটা আমরা দেখব পার্টিসিপল হিসাবে বসছে, এবং এটা পরে গিভেন হাউ ইজিলি ইট ইজ কাট শর্ট, কত সহজেই এটা স্বল্প হয়ে যায় বা বিলিয়ে যায়, অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিন, প্রতি মাসেই, এভরি ফেস্টিভ্যালের সময়, প্রত্যেকটা মানে যে কোনো উপলক্ষ, ছুটির যখন আসে, বড় ছুটি আসে, তখনই আমরা দেখি যে এগুলো আনন্দের যখন উদযাপনের সময় আসে, ঈদ হোক, পূজা হোক, পার্বণ হোক, আমরা দেখবো যে এটা ঘটে। অফেন ইন আনইমাজিনেবল ইয়েট প্রিভেন্টেবল অ্যাক্সিডেন্টস, এমন ভয়ানক ঘটনা বাংলাদেশে তার আগে কখনো আমরা দেখি নাই, যে বাস ব্রেক করে সোজা পানির মধ্যে ব্রেক না করে চালায় রোল করে যে পানির মধ্যে পদ্মার মধ্যে পড়ে গেল, মানুষ ভাসার চেষ্টা করতেছে কিন্তু চলে যাচ্ছে, জানলা বন্ধ ছিল এই জন্য বেরোতে পারে নাই, কি দুর্বিষহ একটা চিত্র, বাট ইয়েট প্রিভেন্টেবল, কোনো না কোনোভাবে এটাকে প্রিভেন্ট করা যেত। নিচে বর্ণনা করবো, বাট আমরা বুঝতেই পারতেছি যে একটা বড় রেলিং থাকলেই হয়তো, সিস্টেমে মানে এমন যদি করা হতো যে কোনো দিকে যাইতে পারবে না, সিস্টেম মেনে উঠে যাবে, তাইলেই হয়তো নানান ধরনের ওয়েতে এটাকে প্রিভেন্ট করা যায়, বাট ইয়েট এটা হয় না, কখনো এই অ্যাক্সিডেন্টগুলাই হয়। সো এইটা ভাবতে যেই বাংলাদেশে বেঁচে থাকা বা বাংলাদেশের জীবনের মূল্য যে কত তুচ্ছ, এটা ভাবতে যেই মাঝে মাঝে খুবই আশ্চর্য লাগে, ইন্টারেস্টিং লাগে, উনি বলার চেষ্টা করছেন মকারি করে। দ্য ইনসিডেন্ট, যেই ইনসিডেন্ট এখানে তার নাউন, এই অ্যাক্সিডেন্টটাকে রেফার করতেছে বা এই পুরো ঘটনাকে দৌলতদিয়া বাসঘাটটাকে রেফার করতেছে। এই ভদ্রলোক যদি নাউন হয়, তারপরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দ্যাট টুক প্লেস অ্যাট দৌলতদিয়া ঘাট, যেটা দৌলতদিয়া ফেরি টার্মিনালে ইন রাজবাড়ী অন ওয়েডনেসডে, এইটুকু থাকলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাট মাঝখানে এটা যেটা নাউনের ঠিক পরপর আছে, এই ইনসিডেন্ট কোনটা বলতেছে, যেটা দৌলতদিয়া ঘাটে ঘটছে। তাহলে নাউনকে যে নাউন সম্পর্কে যে মডিফাই করে, যা কিছু বলে, এই জিনিসগুলো কী হিসাবে ব্যবহৃত হয় আমরা জানি, অ্যাডজেটিভ হিসাবে ব্যবহৃত হয়। নাউনকে মডিফাই করলে অ্যাডজেটিভ হিসাবে ব্যবহৃত হয়। যেহেতু এইখানে একটা ক্লজ মেকার আছে এবং টুক ভার্ব, ফাইনাল ভার্বও আছে, তাহলে এই ভদ্রলোক এখানে ক্লজ হবে। আগে একটা ফ্রেজ পাইছি, দুইটা ফ্রেজ পাইছি, বাট এখন একটা ক্লজও পাইলাম, যে নাউন সম্পর্কে বলছে, সেখানে একটা ফাইনাল ভার্ব আছে, ক্লজ মেকার আছে, তার মানে সেটা ক্লজ, এবং যেহেতু নাউন সম্পর্কে নাউনকে মডিফাই করছে, এটা একটা অ্যাডজেটিভ ক্লজ। ফেরি টার্মিনালে এই ঘটনা ঘটছে, ইজ আ স্টার্ক রিমাইন্ডার অফ দিস রিয়ালিটি। এই উপরে দিস রিয়ালিটি হচ্ছে এইটা, যে যেই রিয়ালিটি নিয়ে আমি মাত্র কথা বললেন উনি, এইটার একটা স্টার্ক রিমাইন্ডার, খুবই সুন্দর একটা ফ্রেজ, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টার্ক রিমাইন্ডার? লিখবো স্টার্ক রিমাইন্ডার মানে হচ্ছে, আমি এটাকে এইখানে লিখতেছি, হ্যাঁ, স্টার্ক রিমাইন্ডার মানে হচ্ছে
ওয়েক আপ কল, এটা একটা ওয়েক আপ কল, কিন্তু আমরা প্রায় এই ধরনের শব্দ ব্যবহার করি, হ্যাঁ, ওয়েক আপ কল, ফার্ম কল, ওয়েক আপ কলে রাখলাম একটা, ঠিক আছে, যেটা একটা ওয়েক আপ কল, এটা আমাদেরকে এই বাস্তবতাটা আবার বুঝায় দেয় দ্যাট সিটিজেন্স হ্যাভ টু লিভ উইথ, এটা নিয়ে আমাদেরকে বাঁচতে, আমরা বাসা থেকে বের হই জীবন হাতে নিয়ে। এটা আগে আমি যখন ব্যক্তিগতভাবে ছোট ছিলাম, আমার বাবা যখন বাইরে যেতেন, হরতাল টরতাল অনেক বেশি হইতো বাংলাদেশে তখন, ব্যাক ইন 1999 অথবা 2000-এর শুরুর দিকে। সো আমরা এটা ধরেই নিতাম, তখন ফোনের যুগ ছিল না, আমাদের কাছে অ্যাভেলেবল ছিল না, অ্যাটলিস্ট মিডল ক্লাস ফ্যামিলিদের কাছে। তা আমরা ধরে নিতাম যে কোনো সময় একটা দুঃসংবাদ আসতে পারে, যে রাস্তায় বেরোয়েছে, মানে কোনো একটা কিছুতে অ্যাক্সিডেন্টে আমার বাবা নাও থাকতে পারে। এটা এই ট্রমা নিয়ে আমরা অনেকেই বড় হয়েছি। সো এখন এই ট্রমা ছাড়ে নাই, যেটা একটা স্টার্ক রিমাইন্ডার, একটা ওয়েক আপ কল, এটা একটা মানে রিয়ালিটি, হার্শ রিয়ালিটি, যে এই রিয়ালিটিটা নিয়েই বাংলাদেশের মানুষ বাঁচে, যে বাংলাদেশের জীবনের মূল্য খুবই তুচ্ছ। আচ্ছা, ইট ইনভলভড, এই ঘটনাটা ইনভলভড আ বাস, এইটা একটা বাসকে নিয়ে ঘটনা, তাহলে এই বাস এখানে নাউন হিসাবে বসছে, যেইটা ক্যারিং অ্যাটলিস্ট 40 প্যাসেঞ্জার্স, এইটা ক্যারিং, বাসের ঠিক পরপর আইএনজি আসছে, ভার্ব আইএনজি দুইভাবে বসে, যদি সেটা নন ফাইনাইট থাকে হয় সেটা জিরান্ড হিসাবে বসে অথবা সেটা পার্টিসিপল হিসাবে বসে। যদি জিরান্ড হিসাবে বসে তাহলে তাকে নাউনের কাজ করতে হয়, যদি পার্টিসিপল হিসাবে বসে তাহলে তাকে অ্যাডজেক্টিভের কাজ করতে হয়। আমরা দেখছি যে বাস হচ্ছে একটা নাউন, ঠিক তার পরপর বসছে, বাসটা কেমন ছিল তার দোষগুণ অবস্থা বর্ণনা করছে, যে সেই অবস্থাটা কি 40 জন প্যাসেঞ্জারকে ক্যারি করছিল। নাউনকে যে বর্ণনা করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, যেই অ্যাডজেক্টিভ ভার্ব ওয়ান আইএনজির মতো করে বসে তাকে আমরা কি বলি, পার্টিসিপল বলি। ওকে, তাহলে এই অংশটুকু পুরোটা যেটুকু দাগ দিলাম, এটা একটা পার্টিসিপল ফ্রেজ, যেটা এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। ভুরি উদাহরণ এগুলো অ্যাডমিশনে এবং পরবর্তীতে চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু আমরা এই ধরনের বাক্যকে পাই। আচ্ছা, দ্যাট রোল্ড অফ, যেটা পড়ে গিয়েছে, একটা ফেরি পন্টুন, রোল্ড অফ আ ফেরি পন্টুন। একটা পন্টুন তো আমরা বুঝি ঘাটে যে জিনিসগুলো বাঁধা থাকে, যেটার উপর দিয়ে সাধারণত পার হওয়ার জন্য ব্যবহৃত হয়, সেই পন্টুনের উপর দিয়ে সেটা রোল করে পড়ে গেছে, বিফোর প্লাঞ্জিং ইনটু দ্য পদ্মা অ্যাজ অনলুকার্স ওয়াচড ইন হরর। এইটা আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারতাম, আমরা এইখানে পারফেক্ট টেন্সের ব্যবহার খুব ভালো করে করতে পারতাম। ইট হ্যাড রোল্ড অফ বিফোর ইট প্লাঞ্জড, তাহলে এখানে বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব 3 বসতো, এখানে হচ্ছে আমরা ভার্ব 2 বসাইতে পারতাম। প্লাঞ্জিং শব্দের অর্থ কি, ডাইভ দেয়া, প্লাঞ্জড ব্যবহার করতাম। এই প্লাঞ্জিং শব্দটার সাথে এইচএসসির বাচ্চারা খুব পরিচিত হওয়ার কথা, যারা ব্রোজেন দাস পড়ছি। ব্রোজেন দাস পানিতে ডাইভ দিছিলেন ইংলিশ চ্যানেল সুইম করার সময়, তো এই প্লাঞ্জ অ্যান্ড ওভার নামে একটা ফ্রেজ ছিল পুরো প্যাসেজের মধ্যে, সো খুবই পরিচিত শব্দ হওয়ার কথা আমাদের। তো পদ্মায় পড়ে যাওয়ার আগে সেই ওই ব্রিজটাকে মানে পন্টুনটাকে ক্রস করে ওভাররোল করে ফেলেছিল বা রোল অফ হয়েছিল, এবং আশেপাশের মানুষজন খুব ভীতি নিয়ে তাকায় ছিল সেখানে। ওয়াইল দ্য এক্সাক্ট কজ অফ দিস ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট রিমেইনস আনক্লিয়ার, ঠিক কী কারণে এটা হয়েছে আমরা ভিডিও দেখে অনেকেই বুঝছি, যে পরে আমরা যেটা জানছি, বা উনি যখন লিখতেছেন তখন উনি জানেন না পুরোপুরি, আমরা যখন জানছি যে বাসের হেল্পার চালাচ্ছিল, সে হয়তো ব্রেক করতে যে অ্যাক্সিলারেটর চাপ দিয়ে দিছে এবং গাড়ি চলে গেছে সামনে, বাট আনক্লিয়ার, there is little uncertainty about what became of most passenger inside a bus. Became of খুব অসাধারণ একটা ব্যবহার, প্যারাফ্রেজ করার সময় এগুলোকে আমরা খুব বেশি ব্যবহার করি। হ্যাপেন টু, বিকাম শব্দের অর্থ হচ্ছে হ্যাপেন টু, বিকাম অফ মানে হচ্ছে হ্যাপেন টু। হ্যাপেন টু না লিখে হোয়াট হ্যাপেন টু সামওয়ান, হোয়াট ওয়াকার টু সামওয়ান, এটা না লিখে খুব সুন্দর করে আমরা একটা আলাদা ফ্রেজ ব্যবহার করলাম, সেটা হচ্ছে বিকেম অফ। যে এইটা আনসার্টেন এখনও, যে যারা নিচে ছিল তাদের কি অবস্থা আমাদের কাছে এখন মোটামুটি পরিষ্কার, বাট যখন উনি লিখতেছেন ইনসাইড দ্য বাসে যাদের অবস্থা ছিল, অ্যাজ অফ রাইটিং দিস এডিটোরিয়াল 26 বডিজ হ্যাভ বিন রিকভার্ড, প্রায় 26 জনের দেহ উদ্ধার করা হয়েছিল, অ্যান্ড 9 রেস্কিউড অ্যালাইভ, অ্যাটলিস্ট 9 জন জীবিত ফিরছেন, বাট মিসিং, দেয়ার মেনি আর মিসিং, হাউএভার রেস্কিউ এফোর্টস কন্টিনিউ, রেস্কিউ এফোর্ট তখনও চলছেন উনি যখন এই আর্টিকেল লিখছেন, বাট পরবর্তীতে আমরা দেখছি যে একটা মানে হেভি লসের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়েছে, এবং ঈদের আনন্দও আমাদের অনেকটা কমে গেছে এই ঘটনার পরে, বা ছুটির আনন্দগুলো। সো এই কথাটাই বলার চেষ্টা করছেন এখানে। আসল আফটার এভরি সাচ ট্র্যাজেডি, ঘটনা কী ঘটে, এবার উনি কিছু মানে দিক তুলে নিয়ে আসছেন, কারণ টাইটেলটা কী ছিল, স্ট্রং পলিটিক্যাল উইল নিডেড। হ্যাঁ, এখন আসি আমরা, আফটার এভরি সাচ ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিগুলো ঘটার পর, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্র্যাজেডি, শুরুতেই ছিল, আমি শুরুতে নিই যাতে আমি এখানে নিয়ে আসতে পারবো। ট্র্যাজেডির মিনিং কি, যে কোনো ক্যাটাস্ট্রফি ঘটা, রাইট, ক্যাটাস্ট্রফি,
ক্যাটাস্ট্রফি। আর কি হইতে পারে? ডিজাস্টার। ডিজাস্টার ডিজাস্টার যে কোনো ক্যাটাস্ট্রফি বা ডিজাস্টার ঘটার পরে উই সি অফিশিয়ালস যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা আন্ডারটেক, সাধারণত তারা একটা পদক্ষেপ নেয়, রুটিন রেসপন্স। একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, হ্যাঁ দেখতেছি বহু আগে থেকে এগুলো চলে। অ্যান্ড দিস টাইম ওয়াজ নো এক্সেপশন। এই টাইমেও এটার কোনো ব্যত্যয় আমরা দেখি নাই। বাট ওয়াই does so little change despite the repeated loss of life in transport accidents? এই যে প্রত্যেক বছরই, মাসেই, দিনেই, প্রথম আলোতে আমি এক দশক আগে দেখছি যে একটা টানা 3 বছর ওরা একটা সমীকরণ চালাইছিলাম, জানি না এখনও সেটা চলে কিনা, যে সড়কে মৃত্যুর মিছিল এই নামে, যে টানা 3 বছর যে আজকে কয়জন মারা যাচ্ছে, গত 1 মাসে কয়জন, আর গত 1 মাসে কয়জন, আজকে কয়জন মারা যাচ্ছে, গত 6 মাসে কয়জন, টোটাল সংখ্যা। এভাবে তারা 3 বছর ধরে একটা আমার সংখ্যাটা ভুলে গেছি, আমি বলতেছি না, যে প্রতিদিন কয়জন মারা যাচ্ছে এবং বিগত 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছরে কয়জন মারা গেছে। হিউজ নাম্বার ছিল সেটা। তো এই যে ট্রান্সপোর্টেশনে মানুষের লাইফ চলে যাচ্ছে, রিপিটেড লস অফ লাইফ, এটাকে শুধু লস অফ লাইফ বলা হচ্ছে না, বলা হচ্ছে রিপিটেড লস অফ লাইফ। ডিসপাইট দ্য রিপিটেড লস অফ লাইফের কী চেঞ্জটা হচ্ছে, কেন খুব কোনো ধরনের চেঞ্জ নাই কেন, ওয়াই লিটল চেঞ্জ কোনো চেঞ্জই নাই। আর্লিয়ার দিস উইক ট্রেন বাস কলিশন ফ্রম কুমিল্লা ক্লেম 12 লাইফ। এই ভিডিওটা করার আগে আমি এই কুমিল্লায় যে 12 জনের মৃত্যু হয়েছে ওই ট্রেন বাসের নিয়েই কাজ করতে বসছিলাম। ঠিক তখনই ওই দিনই দৌলতদিয়ার এই বাসের ঘটনা ঘটছে যাচ্ছে। আমি আর আমাকে বাধ্য হয়ে একদিন পরে এই টপিকটা ইয়াতে নিয়ে কাজ করতে হচ্ছে। তো মানুষের, আমরা যারা পড়াই, আমরা তো শুধু কন্টেন্ট খুঁজি ব্যাপারটা তা না, আমাদেরও তো এগুলো পড়তে হচ্ছে ডেইলি, হুইচ ইজ নট হেলদি ফর আওয়ার মেন্টাল লাইফ। সো ট্রেন বাস কলিশনের মধ্যে গেছে কুমিল্লায়। আমরা দেখছি রাজশাহীর কোনো একটা ট্রেন ঈশ্বরদীতে বগুড়ায়, সেখানে একটা ঝামেলা হয়েছে। সদরঘাটে আমরা খুব মর্মান্তিক ঈদের আগে যে 2টা লঞ্চ কলিশন করে মানুষ মারা গেছে, খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে। বিটুইন মার্চ 19 ঈদের আগের দিন থেকে শুরু করে, একদিন আগ থেকে শুরু করে 24 পর্যন্ত অ্যাটলিস্ট 28 মোর পিপল ওয়ার কিলড ইন অ্যাক্সিডেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। সারা দেশব্যাপী এই জিনিসটা ঘটছে। সাধারণত যখন ব্যাপী বুঝায়, দেশব্যাপী, জায়গাব্যাপী, বিস্তৃত অঞ্চল বুঝায়, তখন আমরা অ্যাক্রস ব্যবহার করি। ওয়াইল দ্য লং ঈদ হলিডে পিরিয়ড স্টিল আন্ডারওয়ে, যেহেতু এখনও ছুটি কাটানো শেষ হয় নাই, দ্য টল ইজ লাইকলি টু রাইজ ফার্দার। ধারণা করা যাচ্ছে বা আমরা আশঙ্কা করতেছি যে এই টলটা, এই ডেথ টলটাকে এখানে ডেথ টল বোঝাচ্ছে, ইজ কি হইতে পারে, টু রাইজ ফার্দার, লাইকলি টু রাইজ ফার্দার। রেইজ এবং রাইজেন নিয়ে আমাদের পরীক্ষার হলে সমস্যা হয়। রাইজেন, রেইজ, আরেকটা হচ্ছে রাইজেন। 3টা জিনিস নিয়ে আমরা প্রায়ই সমস্যায় পড়ি। রাইজ হচ্ছে অ্যারাইজেন, এই 3টা জিনিস নিয়ে আমরা অনেক সময় প্রবলেম করি। রাইজ হচ্ছে যেটা নিজেই, যেমন ডেথ টোল ইজ লাইকলি টু রাইজ, যেই জিনিসটা আছে এটা ইটসেলফ, এটা বাড়তে পারে এই ধরনের, ঠিক আছে, টু ইনক্রিজ বাই ইটসেলফ, হ্যাঁ, টু ইনক্রিজ ইটসেলফ, এই ধরনের অর্থে আমরা দেখব বসতে পারে, টু ইনক্রিজ ইটসেলফ। রেইজ কি, আমরা জুমে যখন ক্লাস নিই তখন বলি হ্যান্ড রেইজ করো, তার তোলা, টু লিফট সামথিং, কোনো জিনিসকে ওঠানো বা এই ধরনের অর্থে তুলে ধরা, উঠতে ব্যবহৃত। অ্যারাইজেন এটাও আমরা সাধারণত দেখবো যে ইন্ট্রানজিটিভ হিসাবেই বসতেছে যখন আমরা দেখবো যে কোনো জিনিস ইমার্জড, টু বি ইমার্জড, এই ধরনের অর্থে বসতে পারে, টু বি ইমার্জড। সো আশা করি যে এই ধরনের নিয়ম যদি আমাদের আসে, আমরা যেটা করব, সবসময় চেষ্টা করব যে যা পড়ছি, নতুন কিছু পড়ার আগে যা পড়ছি সেটাকে কোনো না কোনোভাবে মনে রাখার। তাহলে আসলে এইটুকুই নলেজ, বাদ বাকি সব কিছু আসলে পড়ি আমরা। What is both tragic and unconscionable is that such tragedies keep recurring, ওই যে আগেও বলছে repeated, keep recurring every year across roads, railways, waterways. এই বছর আনফর্চুনেটলি আমরা 3টাই দেখছি, বাই রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেনেও অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল একটা সংঘর্ষ হয়েছে, এবং আমরা ওয়াটারওয়েজে, যেটা সদরঘাটের ঘটনাটা আমি একটু আগে বললাম যে ঈদের আগের দিন আমাদেরকে এই ধরনের দেখতে হয়েছে। সো এইখানে আমরা ট্র্যাজিকের অর্থ আগে পড়ছি, এখন এখানে একটা ওয়ার্ড পাচ্ছি, আনকনশনেবল। শব্দের অর্থ কি? এটা হচ্ছে আনফেয়ার কোনো জিনিস, জাস্টিফাই করা যায় না, যেটা আনজাস্ট। হ্যাঁ, আমরা কি লিখতে পারবো তাহলে? আনফেয়ার, আনজাস্ট, যেটা জাস্ট না, নৈতিক না, এমন দুঃখজনক। এবং আনফেয়ার হচ্ছে যে আমাদের প্রত্যেক বছর এই জিনিসটা কিপ রিক্যারিং। রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী আমরা কিপের পরে সাধারণত ভার্ব 1 আইএনজি ব্যবহার করি। রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী কিপের পরে সাধারণত ভার্ব 4 ব্যবহার করে থাকি নন ফাইনাল, কিপ রিকারিং। তার ঠিক আছে এটা।
In most cases, they are rooted in human negligences enabled by systemic mismanagement in sector deeply influenced by political power play and মিসম্যানেজমেন্ট। বড় বাক্য, বাট এইটাতে পুরো থিমটা লুকায় আছে। মোস্ট অফ দ্য কেসেসে কী হয় আমরা দেখি যে দে আর রুটেড, এই রুটেড মানে হচ্ছে স্টাবলিশড সিস্টেমগুলা বা ইনগ্রেইনড এই অর্থে ব্যবহৃত হইতে পারে, আমি পাশে লিখি, হ্যাঁ, স্টাবলিশড অথবা ইনগ্রেইনড। হ্যাঁ, হিউম্যান নেগলিজেন্সের কারণেই এটা বেশিরভাগ হয় এই সমস্যাগুলো। পাশাপাশি আমরা দেখতে পারবো যে এই জিনিসটা ইনেবল বাই সিস্টেমিক মিসম্যানেজমেন্ট, এইটা পুরোটাই সিস্টেমিক মানে হোলসাম মিসম্যানেজমেন্ট। এটা একদম স্বতঃসিদ্ধ হয়ে গেছে, ইউনিভার্সাল, যে এটা মিসম্যানেজমেন্ট হচ্ছেই। কোন জায়গায়? ইন আ সেক্টর ডিপলি ইনফ্লুয়েন্সড বাই পলিটিক্যাল পাওয়ার। এই সেক্টরটা মানে বাস ট্রান্সপোর্টেশনের সেক্টরটা, আমরা যারা একটু বড় হয়ে গেছি তারা আমরা বুঝি যে একসময় শাহজাহান খান নামে এক ভদ্রলোক ছিলেন, কিছুতে কিছু না হলেই রাস্তা আটকায় ফেলতেন, বাচ্চাদের উপর দিয়ে গাড়ি চলে গেছে সড়ক আন্দোলনের সময়, উনি বলছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই ধরনের কথা শুনতাম, এবং কোথায় আছে তারা এখন জানি না। সো এই সেক্টর এতটাই পলিটিক্যালি মানে অকুপাইড এবং মানে এমনভাবে পলিটিক্স এটার মজায় মজায় ঢুকে গেছে যে এই সেক্টর নিয়ে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। আনফর্চুনেটলি, মানে লাইনটা বোধহয় এইটাকেই মানে প্রমাণ করে দেয়, মানে পক্ষে যায় এটা। আনফর্চুনেটলি নট ইভেন দ্য নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্টও ওয়াজ এবল টু ফিক্স দিস। এরাও এটাকে ঠিক করতে পারে না। ইন্টারিম যখন আসছে তখন আমরা শুনছি ঢাকার প্রত্যেকটা রুটে আলাদা আলাদা সরকারি বাস চালু হবে, যাতে করে আমাদেরকে ভিআইপিতে উঠতে হবে না, ঠিকানায় উঠতে হবে না, যাত্রাবাড়ির বাসে উঠতে হবে না, তারপরে হচ্ছে 32 নম্বর, 8 নম্বর, 16 নম্বরে উঠতে হবে না, ঠিক আছে। বাট আলটিমেটলি দেখছি ওই একই জিনিস, এবং এটা প্রমাণ করে যে এটা ফিক্স করতে পারে না। হুইচ শোড, এটাই প্রমাণ করে যে হাউ ডিসফাংশনাল দিস সেক্টর হ্যাজ বিকাম। ঠিক আছে, কি শো করে? হোয়াট ইট শোড, এই হাউ এর পর থেকে যা আছে, আমরা অনেক সময় মনে করি হোয়েন, হাউ, হোয়ার দিয়ে বাক্য শুরু এলেই বোধহয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখবো ইট শোড কি শো করে। এই যে হুইচ শোজ, এইখানে যদি এটা ভার্ব হিসাবে থাকে, একটা ফাইনাইট ভার্ব, এই ভার্বটা ঠিক অবজেক্ট হিসাবে এইটুকু বসতেছে। দ্যাট মিনস আমরা চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি। ইট শোড দিস, বা এই ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, অর্থাৎ এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। দ্যাট মিনস এই ভদ্রলোক নাউন ক্লজ হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে একমাত্র নাউন ক্লজই ব্যবহৃত হতে পারে। তাহলে এটা বোঝায় যে কতটা ডিসফাংশনাল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসফাংশনাল মানে হচ্ছে যেটা অ্যাবনর্মাল। হ্যাঁ, অ্যাবনর্মাল, কোনো একটা নর্মাল নাই, এটার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, এমনভাবে যাচ্ছে যেটার কোনো সিস্টেম নাই, এটা ম্যালফাংশনড। ঠিক আছে, মালফাংশন, যেটা ফাংশন করতেছে না, ম্যালফাংশনিং। হ্যাঁ, এই ধরনের অ্যাবনর্মাল, ম্যালঅ্যাডাপটিভ, এই ধরনের কথা আমরা ব্যবহার করতে পারি। এটা পুরোটা ডিসফাংশনাল হয়ে গেছে, যে যার মতো চলতেছে, শ্রমিক মানে মালিকরাই বা শ্রমিতিরাই এরাই সব করতেছে আর কি। দ্য প্যাটার্ন দ্যাট ফলোস এভরি মেজর অ্যাক্সিডেন্ট ইজ টু ফ্যামিলিয়ার বাই নাও। এইটারই এক্সটেন্ডেড ভার্সন এখন বলতেছে, যেই প্যাটার্নটা ফলো হয় যে কোনো অ্যাক্সিডেন্টের পর কী হয়, আমরা এখন মানে বলার সাথে সাথে আমাদের মাথায় ঘুরতেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোলনের ব্যবহার হচ্ছে। যখন কোনো উদাহরণ দেওয়া হয় একটা জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য, যখন আমরা উদাহরণ দিই, তখন আমরা সাধারণত পাংচুয়েশনের নিয়ম অনুযায়ী আমরা কী ব্যবহার করি? কোলন ব্যবহার করি। প্রথম কথা হচ্ছে কমিটি ফর্ম হয়। 2 নম্বরের কাজ হচ্ছে এরা একটা রিপোর্ট দেয়, সাবমিট করে তারা যে এই কারণে ঘটছে। তারপরে ঠিক আছে যে ইন্ডিভিজুয়াল কিছু মানুষজনের, ড্রাইভারে ধরা বলবে 2 বছরের জেল, হেল্পাররা ধরা বলবে, যদিও বাইচা ফিরে আর কি, আমি জানি না ওর কী অবস্থা, ধরা বলবে যে তোমার 6 মাসের কারাদণ্ড, 18-20 হাজার টাকা জরিমানা। ও 2 মাসেই পুলিশে কিছু টাকা পয়সা খাওয়ায় বের হয়ে যায়। মিনওয়াইল powerful actors within the transport sector remain beyond accountability. তারা অ্যাকাউন্টেবিলিটির বাইরে থাকে। অ্যাকাউন্টেবিলিটি শব্দের অর্থ আমরা আগেও পড়ছি। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া, তাদের লায়াবিলিটির ঊর্ধ্বে থাকে। কেউ বলবে না যে ওই পন্টুনে এত ছোট বের কেমনে, ঠিক 1 ফিট দূরে নদী, পদ্মা নদীর মতো এরকম একটা সর্বনাশা নদী, সেই নদীর একটা পন্টুন কিভাবে মাত্র 1-1.5 ফিট হয়, যে চাকা গোড়া পড়ে যায়, সেটা কেন 6 ফিট হলো না, যে বাস বাড়ি খেলো ওইখানেই থাকবে, তারপরে হেল্পারের নামায় আমরা ঘাড়াইতে পারতাম। 1-1.5 ফিটের পন্টুন কেমন হয় যে গাড়ি এসে ওটা রোল ওভার করে পড়ে যায়? এই প্রশ্ন কেউ তুলবে না যে এই ঘাটে কে চাঁদা নেয়, কারা এটাকে এইভাবে রাখছে, দায়িত্বে কারা আছে, কারণ কানটান দিলেই তো বড় মাথা চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখব মিনিংফুল রিফর্ম নেভার ম্যাটেরিয়ালাইজড। কোনো দিন যেই উদ্দেশ্যে এই কাজটা করা হচ্ছে, কোনো দিন সেটা ম্যাটেরিয়ালাইজড হয় না।
এটাকে আমরা কখনো ডেমনস্ট্রেটেড হইতে দেখি না, এস্টাবলিশড হইতে দেখি না, রিফর্ম হয় না। লিভিং, এইখানে লিভিং কী হিসাবে বসছে, আমরা ভার্ব 4 পাচ্ছি, এটাকে নন ফাইনাইট হিসাবে বসছে। চাইলে এখানে আমরা হুইচ ব্যবহার করতে পারতাম, কানেক্টরস ব্যবহার করে লিভস ব্যবহার করতে পারতাম, তাইলে আমরা দেখতাম যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হতো। হুইচ লিভস দিস সিস্টেম ভালনারেবল টু রিপিট ট্র্যাজেডিস, এইখানেও আমরা ক্লজ ব্যবহার করে, ক্লজ মেকার ব্যবহার করে এটাকে আমরা ফাইনাইট ভার্ব করতে পারতাম। হুইচ হেল্পস রিপিট, দেয়ারফর ইট রিপিটস দ্য সেম ট্র্যাজেডিস, এরকম ব্যবহার হতে পারতাম। ইন দ্য কেস অফ দৌলতদিয়া ইনসিডেন্ট দ্য প্রোব বডি উইল প্রবাবলি আইডেন্টিফাই ডেফিনেটিভ কজ। যারা এই এই যে তদন্ত কমিটিতে আছেন, প্রোব বডি বলা হয় তাদেরকে, হ্যাঁ, তারা একটা হয়তো কজ আইডেন্টিফাই করবে, বাট ইট রিমেইন টু বি সিন ওয়েদার ব্রডার সেফটি কনসার্ন উইল বি অ্যাড্রেসড। তারা সেইখানে ব্রডার সেফটি কনসার্নগুলোকে অ্যাড্রেস করবেন কি না, এটা একটা দেখার বিষয়। সম্পাদক বলার চেষ্টা করছেন, প্যাসেঞ্জার সেফটি অ্যাট ফেরি টার্মিনাল, প্যাসেঞ্জার যে সেফটিটা ফেরি টার্মিনালে থ্রো অ্যাডাকুয়েট রেইলিংস, এই যেটা আমরা বলতেছিলাম যে যথেষ্ট এনাফ রেইলিং দেয় না, সেটাকে দিবে কি না, হ্যাঁ, তারপরে হচ্ছে সেফ বোর্ডিং অ্যান্ড ডিসএম্বার্কিং প্র্যাকটিসেস, এগুলো হবে কি না, এই জিনিসগুলাই পুরাটাই কোনটাকে রিমেন করতেছে, এই যে প্যাসেঞ্জার সেফটি এই কথাটাকে, হ্যাঁ, এইখানে পুরাটাই এই যে অংশটুকু আমরা লিখলাম, এই অংশটাই প্যাসেঞ্জার সেফটিকেই বর্ণনা করতেছে, রাইট? প্যাসেঞ্জার সেফটি অ্যাট ফেরি টার্মিনাল এইটুকুই বর্ণনা করতেছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এইখানে ভার্বটা এসে হচ্ছে ডিমান্ডস, ভার্বটা সিঙ্গুলার হচ্ছে, যদিও ডিমান্ডসের আগে অনেকগুলো আছে, অ্যাডাকুয়েট রেলিং, সেফ বোর্ডিং অ্যান্ড ডিসএম্বার্কিং প্র্যাকটিস, তাহলে এখানে ডিমান্ড হওয়ার কথা ছিল, ভার্ব প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু এই ভদ্রলোকরা সাবজেক্ট হিসাবে বসে নাই। আমরা যদি বাক্যে এইটাকে কেটে দেই তাহলে আমরা বুঝতে পারবো যে এইটুকু ছাড়াই অ্যাকচুয়ালি সাবজেক্ট হয়ে গেছে। খেয়াল করি আমরা, প্যাসেঞ্জার, সরি ভুল জায়গায় দাগ দিছি অ্যাকচুয়ালি, এইটুকু, হ্যাঁ, এইটুকু যদি আমরা বাদ দেই, এইটুকুকে বাদ দিলে যেটুকু দেখা যাচ্ছে, তার মানে প্যাসেঞ্জার সেফটি অ্যাট ফেরি টার্মিনাল ডিমান্ডস আর্জেন্ট অ্যাটেনশন, যে প্যাসেঞ্জারদের সেফটি এই ওয়েতে সেটা আলাদা, এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো, এইটুকু খুবই জরুরিভাবে দেখা উচিত। সো টু ডাজ দ্য কেওটিক এনভায়রনমেন্ট, আমরা গ্রামারে খুব জরুরিভাবে আমরা গ্রামারে একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে ইনভার্সনের ব্যবহার এবং পজিটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট নিয়ে আমরা পড়ি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, বা আলাদা ক্লাস থাকে আমাদের, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। সেখানে আমরা দেখি এই যে সো ডাজের ব্যবহার, ইনভার্সন হয়, এটা স্বাভাবিকভাবেই জোর প্রদান করে এবং এই জন্য অক্সিলারি সামনে আসে। কী ধরনের ব্যবহার হয়, যেমন আমি স্কুলে পড়ি, আই রিড ইন, আমি অমুক জায়গায় থাকি, আই লিভ ইন সাপোজ মোহাম্মদপুর, কল্যাণপুর, হোয়াট এভার। সো ডাজ, এই যে আই লিভ ভার্ব 1 বসলো, এক্স্যাক্টলি আমার ফ্রেন্ডও থাকে, তাহলে সো ডাজ মাই ফ্রেন্ড, অথবা মাই ফ্রেন্ড লিভস টু বা অলসো, তার মানে ভার্ব যদি শুরুতে অক্সিলারি কখন বসে, যদি শুরুতে সো আসে তাহলে অক্সিলারি বসবে পজিটিভের ক্ষেত্রে, আর টু বা অলসো থাকলে সেটা ভার্ব বসে তারপর শেষে চলে যাবে। আর নেগেটিভের ক্ষেত্রে আইদার নাইদার বসে, যেখানে আই ডু ইট আইদার, আর নেগেটিভের ক্ষেত্রে আই ডোন্ট নাইদার ডু আই, এভাবে অক্সিলারি সামনে এসে নাইদার বসে, সো এবং নাইদার সামনে আসে, এটা হচ্ছে মূল আলোচনার ব্যাপার। সো এই যে রিটার্নের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই নিয়মটার ব্যবহার কিন্তু খুব অসাধারণভাবে এখানে করা হচ্ছে, যে সো ডাজ দ্য কেওটিক, উপরের এটা সেফটি তো দরকার, সো ডাজ দ্য কেওটিক এনভায়রনমেন্ট at terminals, roads where vehicles race along narrow uneven approach, কারো যদি টার্মিনালে যাওয়ার থাকে ফেরিঘাটে, যে ছোট ছোট জায়গার মধ্যে বাঁকাবাকি করে কে কার আগে যাবে টানতে টানতে, হ্যাঁ, এইভাবে আগে যায়, এবং আনইভেন রোড অ্যাপ্রোচ, যেগুলো খুবই আঁকা বাঁকা, কম্পিটিশন ইন কম্পিটিশন টু বোর্ড ফেয়ার্স, ফেরিতে বোর্ড হওয়ার জন্য তারা এই কাজগুলো করে, এই জায়গাটাকেও কনসার্নের মধ্যে আনা উচিত। Accident risk in transportation sector cannot be mitigated on a piecemeal basis, খুবই অসাধারণ একটা ফ্রেজ, piecemeal basis, আমরা এগুলাকে একটা পিসমিল বেসিসে মিটিগেট করতে পারবো না। হোয়াট ইজ দ্য মিনিং অফ পিসমিল? খণ্ড খণ্ডভাবে, ইন পার্টস, হ্যাঁ, চাইলেও আমরা এই একটু একটু করে ইন পার্টস বা এরকম খণ্ড খণ্ডভাবে খণ্ডিত অবস্থায় এটাকে ঠিক করতে পারবো না। তাহলে কী করতে হবে? তাহলে কী করবো আমরা? হোয়াট ইজ রিকোয়ার্ড ইজ আ হলিস্টিক অ্যাসেসমেন্ট অফ রিস্ক। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা হলিস্টিক অ্যাসেসমেন্ট করতে হবে, একটা পূর্ণাঙ্গ রিস্ক ম্যানেজমেন্ট একটা অ্যাসেসমেন্ট আমাদেরকে করতে হবে, যেইটা এই রিস্ক অ্যাসেসমেন্ট অফ রিস্ক, এই অ্যাসেসমেন্টকে মডিফাই করতেছে হচ্ছে এই ভদ্রলোক, বা এই অ্যাসেসমেন্ট অফ রিস্ক পুরোটাকে মডিফাই করতেছে কোনটা? ফলোড বাই স্ট্রিক্ট মেজার টু রিজলভ অর রিডিউস দেম। যেভাবেই হোক এই প্রবলেমগুলোকে, এই যে মানে ট্রান্সপোর্টেশন সেক্টরসের যে রিস্কগুলা, এইটাকে যেভাবেই হোক মানে এটাকে রিডিউস করতে হবে বা রিজলভ করতে হবে পার্মানেন্টলি, ইভেন ইফ সাম অ্যাকশনস কল ফর হেভি হ্যান্ডেড ডিসিপ্লিন অফ দোজ উইদিন দ্য সেক্টর। যদি এমনও হয় যে এই সংশ্লিষ্ট
মানে খাতে বা ইয়াতে জড়িত ব্যক্তিদেরকে যদি খুব পানিশমেন্টও দিতে হয়, খুবই খুবই খর্বহস্ত, মানে এটাকে খর্বহস্তে আমাদেরকে আগাইতে হবে। দ্য গভর্নমেন্ট মাস্ট নট শাই অ্যাওয়ে। এবং যেহেতু আমরা জানি যে এখানে পলিটিক্যাল লোকজন বেশি, সো এই জন্য গভর্নমেন্টকে বলতেছে মাস্ট নট শাই অ্যাওয়ে ফ্রম সাচ মেজার। এই ধরনের হেভি হ্যান্ডেড ডিসিপ্লিন নেয়ার ক্ষেত্রে তাদেরকে শাই অ্যাওয়ে করা যাবে না, কোনোভাবেই পিছপা হওয়া যাবে না। ইভেন যদি এমনও হয় বিকজ অফ পার্টিসান ইন্টারেস্ট, যে তাদের দলের লোক আছে, দলের কোনো ক্ষতি হইতে পারে, অমুক জায়গায় হাত দিলে অমুক জেলার ভোট কমে যেতে পারে, এই ধরনের সম্ভাবনা থেকে বা এই ধরনের ভয় থেকে শাই হয়ে পিছিয়ে আসা যাবে না বা লজ্জা করা যাবে না। দ্য সেফটি অফ সিটিজেন শুড ম্যাটার অ্যাবভ অল আদার কনসিডারেশন। সেফটিটা, সিটিজেনের সেফটি, দ্য সেফটি অফ সিটিজেন শুড ম্যাটার অ্যাবভ অল, সব কিছুর উপরে আদার কনসিডারেশন, অন্য যে কোনো কনসিডারেশনের উপরে এই জিনিসটাই কনসিডার করা উচিত। এই কথাটাই বলছে। তার মানে শুরু হয়েছিল আমাদের প্যাসেজটা যে একটা স্ট্রং পলিটিক্যাল উইল নিডেড, এই স্ট্রং পলিটিক্যাল উইলটাই দরকার, সেটা দিয়েই শেষ করলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কনসিডারেশনের জায়গায় যেতে হবে। সো দ্যাটস ইট, এটুকুই আজ পর্যন্ত। ইনশাল্লাহ আমরা নেক্সট যে ভিডিওতে আমরা কথা বলবো, সেই ভিডিওতে আমরা চেষ্টা করবো যে এই জিনিসগুলো থেকে সামারি কীভাবে করা যায় সেটাকে আস্তে আস্তে অ্যাড করার ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।